দেখো কি বলেছে, এটা আমরা পড়ে নিয়েছিলাম, এটুকু আমরা পড়ে নিয়েছিলাম। আচ্ছা, এবার আয়তন মাপক চোঙ যেটা আছে সেটা একটু দেখে নাও। আয়তন মাপক চোঙের সাহায্যে আমরা কিভাবে আয়তন নির্ণয় করব। এই যে আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে আমরা আয়তন নির্ণয় করব এবং মাপার সময় তোমাকে কি কি লক্ষ্য রাখতে হবে সেই জিনিসগুলো একটু দেখে নাও। এখানে আরেকটা জিনিস বলেছে হয়তো। আচ্ছা, স্প্রিং তুলা যন্ত্রটা একটু বলে নিই, এর আগের দিন বলিনি ডিটেলসে, যে কোনো যন্ত্রের কোনো বস্তুর ওজন পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার হয় তাকে স্প্রিং তুলা যন্ত্র বলে। 1 নম্বরের একটাই কোশ্চেন আছে যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করি, কোনো বস্তুর ওজন পরিমাপ করি। ঠিক আছে, এই যে দেখো এখানে আমরা কি করলাম, একটা হুক আছে, হুক, এখানে একটা ওজনটাকে হুকের মাধ্যমে আমি ঝুলিয়ে দিলাম। ঠিক আছে, ওজনটাকে হুকের মাধ্যমে এখানে ঝুলিয়ে দিলাম। এখানে তোমার স্প্রিং আছে, এই যে এই জায়গাতে স্প্রিং আছে, স্প্রিং এরকম ভাবে একটা স্প্রিং আছে। আর এখানে একটা স্কেল দেখতে পেয়েছো, এখানে একটা স্কেল থাকবে, এই সামনের দিকে একটা সূচক থাকে, সূচক, স্প্রিং এর সামনে একটা সূচক থাকে, এরকম একটা তীর চিহ্নের মতো সূচক থাকে। আর এখানে একটা স্কেল থাকে, এই স্কেলে কি লেখা থাকবে, 1 কেজি, এই দাগকে কি করলে 1 কেজি হবে। এই সরি সরি সরি, ওজন পরিমাপ, ওজনের একক হচ্ছে কি নিউটন এককে লেখা থাকবে। ঠিক আছে, ওজন একটা বল তো, ঠিক আছে, তাহলে ওদের একটা একক ব্যবহার করা থাকবে, 1 ইউনিট, 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন, এরকম ভাবে লেখা থাকবে। কারণ এখানে আমরা ভার পরিমাপ করছি, ভর না, ভার পরিমাপ করছি। তো যখন বস্তুটাকে এখানে ঝুলিয়ে দিব না, এই যে সূচক আছে, আর এখানে তোমার বস্তুটাকে যখন তুমি ঝুলিয়ে দিবে তখন এই, কারণ এটা কানেকশন থাকে তো, এই সূচকটা কিন্তু নামবে নিচে, এবং যেই দাগকে স্পর্শ করবে সেটাই হচ্ছে কি তোমার ওজন। ঠিক আছে, এই স্প্রিংটা নিচে নামবে না গো, স্প্রিং এর মাধ্যমে তুমি যদি বস্তুটাকে ঝোলাও তাহলে এই বস্তুটা কি হচ্ছে, নিচের দিকে ঝোলার সময় এটা যদি ওয়েট 10 কেজি হয় বা 10 নিউটন যদি হয়, তাহলে এখানে 10 নিউটন শো করবে। এই সূচকটা, যে এই সূচকটা, সামনের সূচকটা যে দাগে আসবে সেটা হচ্ছে কি, এটা দেখো বলেছে যে বস্তুর ওজন পরিমাপ করতে হবে তাকে, তাই স্প্রিং এর নিচে হুকে ঝোলানো হলে স্প্রিংটি নিচের দিকে দৌড়তে পারে, ফলে ওর গায়ে লাগানো সূচকটি স্কেলের গা বেয়ে নিচের দিকে নামতে থাকে এবং স্কেলে সূচকের অবস্থান দেখে ওর বস্তুর ওজন করা হয়। এই হচ্ছে কি ব্যাপার। তো স্প্রিং তোলা যন্ত্র সাধারণত কোনো কিছু দেয় না, বলবে স্প্রিং তোলা যন্ত্রের তোমার সাহায্যে আমরা কি পরিমাপ করি, সেটা হচ্ছে কোনো বস্তুর ওজন। মাপক চোঙ কি বলেছে দেখো, মাপক চোঙ তরল পদার্থের আয়তন পরিমাপ করার জন্য যে চোঙ ব্যবহার করা হয়, এটি একটি সমবেশযুক্ত লম্বা কাচের চোঙ, যার বাইরের গায়ে ঘন সেন্টিমিটার এককে দাগ কাটা থাকে। এই যে দেখো একটা মাপক চোঙ আমি এঁকে দিচ্ছি, এটা হচ্ছে একটা মাপক চোঙ সমব্যাসের। দেখো এইটুকুর ক্ষেত্রফল কত, ধরে নাও ব্যাসার্ধ 4, এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তোমাদের বৃত্ত করাবো তখন বলবো এটার ক্ষেত্রফল তাহলে কত হবে, এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার হবে, সমব্যাসযুক্ত। এইদিকে ক্ষেত্রফল, এখানকার ক্ষেত্রফল যা হবে উপরের ক্ষেত্রফল সেই একই হবে। তরল পদার্থের আয়তন পরিমাপ করার জন্য যে মাপক চোঙ ব্যবহার করা হয়, এটি একটি সমাবেশযুক্ত লম্বা কাচের চোঙ, যার বাইরের গায়ে কি থাকবে, ঘন সেন্টিমিটার এককে দাগ কাটা থাকবে। এখানে বলেছে দেখো, যে তরলের আয়তন পরিমাপ করতে হবে সেই তরলকে ওই চোঙে ঢেলে দিলে, যে তরলের তুমি আয়তন পরিমাপ করবে সেই তরলকে ওই চোঙে ঢেলে দিলে তরলের উপরিতল, চোঙের যে দাগকে স্পর্শ করে তার থেকে আমরা তরলের আয়তন পরিমাপ করবো। যেমন দেখো এখানে কি করেছি, তোমরা কান্না করেছো, তোমাদের কান্নাগুলো আমি কি করেছি, জলগুলো এখানে কালকে এরপর দেখা গেলো এরপর প্রচুর মেরেছি তোমাদের, মেরে তোমাদের কান্নাগুলোকে আমরা কি করলাম, এই ভিতরে ঢুকালাম। এবার আমি চোখ দিয়ে দেখছি যে কতটা পরিমাণ কান্না করেছো। ঠিক আছে, তো দেখলাম যে তোমাদের সবগুলো কান্না নিয়ে কতটা হয়েছে, 5 সিসি। ঠিক আছে, কিউবিক সেন্টিমিটার, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, সেমি কিউব যেটা আমরা বলি, সেমি কিউব, ঠিক আছে, ওটাকে বলছে কিউবিক সেন্টিমিটার। তাহলে 5 সিসি পর্যন্ত তোমাদের কানাতে পেরেছি। এরপর দিন দেখা গেলো মারলাম, রক্তের সাথে খুন বেরিয়ে গেল। ঠিক আছে, কান্নার সাথে খুন বেরিয়ে গেল, রক্ত, দেখলাম যে 6 সিসি পর্যন্ত কাঁদিয়ে দিয়েছি। তাহলে দুটো এরকম ভাবে হলো কেন বলতো, কিছু কিছু তরলের কি হবে, একবারে শেষের যেটা ওভাল শেপ সেটা এরকম হয়, আর কিছু কিছু তরলে যাতে ঘনত্ব বেশি তাদের ক্ষেত্রে কেমন হয় বলতো, এরকম হয়। যেমন পারদের ক্ষেত্রে উপরের লেয়ারটা এরকম থাকবে, তখন কোনটা নিব, মাপ কোনটা নিব, সর্বোচ্চ এটা নিব। ঠিক আছে, উপরেটা নেবো দেখো। আর যদি তোমার জল হয় তাহলে জলের ক্ষেত্রে এরকম আছে, নিচেটা হালকা একটু বেন্ড হয়ে যায়, তাহলে এটা নেবো, এই পার্টটা নেবো। চ্যাম্পিয়ন্স বোঝা গেল।
এখানে বলছে যে আয়তন মাপক চোঙের সাহায্যে ন্যূনতম ও সর্বোচ্চ পরিমাপের সীমা এবং পরিমাপের ত্রুটি, এগুলো আসে না পরীক্ষাতে, ঠিক আছে? এগুলো পরীক্ষাতে আসে না, শুধুমাত্র একটু গল্প আছে, একটু পড়ে নাও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। যে আয়তন মাপক চোঙের দেওয়ালে লম্বভাবে যে আয়তন স্কেলটি অংশাকৃত, আচ্ছা, অংশাকৃত থাকে, তার একটি ক্ষুদ্রতম ঘরের আয়তন যত হয় ওই চোঙের ন্যূনতম তত আয়তন পরিমাপ করা যায়। তাহলে তোমাকে যদি বলে যে আয়তন মাপক চোঙের সাহায্যে, দেখো এই যে দেখো ন্যূনতম কতটা মাপতে পারবো, এই যে দেখো 1 cc কে আবার 10টা ভাগে ভাগ করেছে, ঠিক আছে? 1 cc কে 10টা ভাগে ভাগ করে এটা ন্যূনতম মাপ ওরা পেয়েছে। ধরা যাক একটি আয়তন মাপক চোঙের অংশাকৃত একটি ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 1 cc এবং সর্বোচ্চ হচ্ছে 100 cc পর্যন্ত দাগ কাটা আছে। সুতরাং ওই চোঙের সাহায্যে আমরা সর্বনিম্ন কতটা মাপতে পারবো, 1 cc, এবং সর্বাধিক কতটা মাপতে পারবো, 100 cc, কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে? বারবার করে বলছি, সেমি কিউব। এই চোঙের সাহায্যে পরিমাপ করার সময় ত্রুটি কতটা হতে পারে? এই চোঙের সাহায্যে পরিমাপ করার সময় ত্রুটি যেটা হতে পারে সেটা হচ্ছে কি 1 cc। আমাদের মিটার স্কেলে যখন আমরা পরিমাপ করেছিলাম তখন আমাদের ত্রুটি কতটা হয়েছিল? সর্বনিম্ন 0.1। বেশিও নিয়ে নিতে পারো অথবা কম নিয়ে নিতে পারো, তাই না? 0.1 সেন্টিমিটার বলেছিলাম। কিন্তু আয়তন মাপক চোঙের সাহায্যে তোমার যেটা ত্রুটি হবে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেমি কিউব। বললাম না, এই যে দেখো তুমি যখন দেখবে না, তোমার দেখা গেল এখান থেকে এইটুকু, এই যে দেখো, তুমি এরকম ভাবে না দেখে তুমি যদি এরকম ভাবে আটছে ভাবে দেখো, তাহলে সেক্ষেত্রে 1 সেমি কিউব তোমার মান বেশি হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের ত্রুটি যেটা আসতে পারে সেটা হচ্ছে 1 cc। তখন তরলের প্রকৃত আয়তন কি হয়ে যাবে? তুমি যদি কম নিয়ে থাকো তাহলে তোমাকে 1 যোগ করতে হবে, তুমি যদি বেশি নিয়ে থাকো তাহলে 1 তোমাকে মাইনাস করতে হবে। তাহলে ত্রুটির শতকরা পরিমাণ কত? 1/20 ইন্টু 100, 5%। আমরা অঙ্ক করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে যে ধরা যাক একটি আয়তন মাপক চোঙের একটি ছোট ঘরের দৈর্ঘ্য কত গো? এখানে আয়তন মাপক চোঙের একটি ছোট ঘরের দৈর্ঘ্য কত বলো? এক সব থেকে একটা ছোট ঘরের দৈর্ঘ্য সেটা হচ্ছে গিয়ে 2 সেমি কিউ, তাই না চ্যাম্পিয়ন্স? সব থেকে ছোট কত বলো? 2 সেমি কিউ বা কিউবিক সেন্টিমিটার। তুমি ওই চোঙের সাহায্যে কিছু পরিমাপ তরলের আয়তন পরিমাপ করলে সেটা কত হলো? 25 cc বা কিউবিক সেন্টিমিটার। তাহলে ওই পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? খুব সুন্দর। তাহলে আমরা বললাম যে সব থেকে ছোট যেটা ঘর সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, এই পরিমাণই ত্রুটি হতে পারে। বললাম না একটু আগে, যেটা সব থেকে ছোট ঘরের মান হবে সেটাই, মানে যেটা সব থেকে কম পরিমাণ আমরা মাপতে পারবো তরলে, সেটা তোমার তোমার ত্রুটি হবে। তাহলে হয় তোমার 2+2 পরিমাণ বেশি হয় নিয়ে নিয়েছো, নাহলে মাইনাস প্লাস তুমি 2 একক কম নিয়ে নিয়েছো। তাহলে 25 সেমি মাপতে গিয়ে আমার ত্রুটি হয়েছে 2, তাহলে 100 সেমি মাপতে গিয়ে কত? 25 আর 100, 4 দিয়ে কত? তাহলে তোমার ত্রুটি কত হবে? 8%। ঠিক আছে, আমরা অঙ্ক করব, ত্রুটি হবে 8%। এবার এখানে একটা জিনিস বলেছে, এই অ্যাক্টিভিটিটা পরীক্ষাতে আসে, এটা ইম্পর্টেন্ট করে নাও, ভিভিআই। এই অ্যাক্টিভিটিটা পরীক্ষাতে আসে যে সাধারণ তুলা যন্ত্র এবং মাপক চোঙের সাহায্যে কোনো তরলের ঘনত্ব নির্ণয় করবো কি করে? 2 নম্বরের জন্য চলে আসবে। সাধারণ তুলা যন্ত্র এবং মাপক চোঙের সাহায্যে কোনো তরলের ঘনত্ব আমরা করে পরিমাপ করব। সাধারণ তুলা যন্ত্র এবং মাপক চোঙের সাহায্যে কোনো জিনিসের ঘনত্ব আমরা কি করে পরিমাপ করবো? দেখো প্রথমে কি বলেছে, যে প্রথমে তুলা যন্ত্রের সাহায্যে মাপক চোঙের ভর নির্ণয় করে, আচ্ছা, প্রথমে তুলা যন্ত্রের সাহায্যে মাপক চোঙের ভর পরিমাপ করে যদি m1 গ্রাম পাওয়া যায় এবং চোঙটির একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত তরল ভর্তি করে তরল সহ চোঙটির ভর কত পাওয়া গেল? m2 গ্রাম পাওয়া গেল, তবে তরলের ভর কত হয়ে গেল? চ্যাম্পিয়ন্স, তোমরা যে এত পরিমাণ কান্না করেছো, কে জানতো যে তোমরা এতটা কাঁদবে? নাহলে কি আমি মারতাম না। তা আমি কি করলাম, এই হচ্ছে আমাদের তুলা যন্ত্র। আমি একটু আধুনিক তুলা যন্ত্র অঙ্কন করব, ঠিক আছে? আমার তুলা যন্ত্র দেখতে ভালো হবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমার তুলা যন্ত্র। তা আমি কি করলাম, কোন পাত্রে আমরা বসাবো গো? এই যে এই পাত্রটাকে আমি খালি পাত্রে বসিয়ে দিলাম, ডান পাত্রে বসালাম, ঠিক আছে? খালি অবস্থায়, এই তোমরা যে কান্নাকাটি করেছিলে তার আগে আমি এটাকে বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা যে কান্নাকাটি করেছিলে তার আগে আমি এটা বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে খালি অবস্থায়, কোনো কিছু নেই, তোমরা কান্নাকাটি করোনি, কিন্তু কোনো এর ভর কত পেলাম? m1 গ্রাম পেলাম, ঠিক আছে? তাহলে খালি অবস্থায় কতটা পেলাম? m1 গ্রাম। এবার তোমরা কান্না করলে, তোমাদের কাঁদাতে পারলাম, তো এই পুজোতে কেঁদেছো, এবং এটা 5 cc তরল ছিল, এবং এটার ভর পরিমাপ করে দেখলাম, ঠিক আছে? এই অবস্থায় ধরে নিলাম যে ভর্তি অবস্থায় কত হলো? m2। তাহলে চোখের জলের ভর কত হলো বলো? চোখের জলের ভর
পারবে না বলতে চ্যাম্পিয়ন্স? কত হবে বলো? m2 - m1 হবে না? চোখের জলের ভর পেয়ে গেলাম না? তাহলে আমরা চোখের জলের ভর পেয়ে গেলাম। চোখের জলের আমরা আয়তন জানি না? চোখের জলের যেটা আয়তন সেটা কতটা ছিল বলো? ভি ছিল। ভি মানে কত? 5 সেমি কিউ ছিল, তাই কিনা বলো? তোমাকে ঘনত্ব বের করতে বলেছে, তাহলে ঘনত্ব সমান কি গো? ঘনত্ব সমান ভর বাই আয়তন না? তোমাদেরকে বলেছিলাম না যে ঘনত্ব সমান কি হবে? ঘনত্ব সমান ভর বাই আয়তন হবে। দেখতে পাচ্ছ? ভর মানে কত? ভর মানে হচ্ছে m2 - m1, আয়তন মানে কত? 5 সেমি কিউ, যেটা ভি ধরেছি। তাহলে ব্যাস হয়ে গেল তোমার চোখের জলের ঘনত্ব, তাই কিনা বলো? ঘনত্ব এরকম ভাবে নির্ণয় করতে হয়। এই যে দেখো, এই যে চোঙের মধ্যে তরলের উচ্চতার পাঠ নিয়ে তরলটির আয়তন, সেটা ভিসিসি পেলাম। তবে প্রদত্ত তরলের ঘনত্ব সমান কত? এটা ভি সমান হচ্ছে কত? m2 - m1 বা ভি গ্রাম পার সিসি। বোঝা গেল ব্যাপারটা? বেশ। সময়ের ব্যাপারে কোনো কিছু বলবো না, সময়টা তোমরা পড়বে, কারণ সময়ের ব্যাপারে তোমরা জানো। ঠিক আছে, চলো চ্যাম্পিয়ন্স কি বলেছে জেনে রেখে চলে আসি। বলছে হাত ঘড়ি, পকেট ঘড়ি, টেবিল ঘড়ি। ঠিক আছে, অনেকে হাত ঘড়ি ব্যবহার করছে, এখন তো ডিজিটাল ঘড়ি ব্যবহার করছো। পকেট ঘড়ি ও টেবিল ঘড়িতে দোলকের পরিবর্তে তুলন চক্র থাকে। দোলকের পরিবর্তে তুলন চক্র, এটা একটা ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, দোলকের পরিবর্তে তুলন চক্র থাকে। এই তুলন চক্রটা কেমন? এটি দ্বিধাতব পাদে তৈরি একটি বলয়াকার চক্র। দ্বিধাতব পাদে একটা বলয়াকার চক্র। এই তুলন চক্রে নির্দিষ্ট দোলনকাল নিয়ে দুলতে থাকে। এই তুলন চক্র নির্দিষ্ট দোলনকাল নিয়ে দুলতে থাকে। ফলে ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে সবসময় নির্দেশ করে। এক্ষেত্রে একটা স্প্রিং এর সাহায্যে তুলন চক্র শক্তি সরবরাহ করে। এই শোনো, একটা জিনিস তোমরা বলো। ধরে নাও একটা স্প্রিং আমি এরকম পেঁচালাম। ঠিক আছে, এরকম একটা স্প্রিং এরকম ভাবে পেঁচালাম। স্প্রিংটা আগের অবস্থায় আসতে চাইবে না গো? চাইবে না? তোমাকে দেখা গেলো আমি কি করলাম, একবারে নুড়ি সুড়ি করে মাথা মুন্ডু হাত পা বেঁধে একবারে এইটুকু বলের মতো করে দিলাম, দিয়ে তুমি আসতে চাইবে না আগের মতো? বস্তার মধ্যে ভরে দিয়েছি, তুমি তো ছটফট করবে যে কখন আমি আগের মতো আসবো। থাকতে পারবে না এরকম। তো স্প্রিংটা কি হবে, আস্তে আস্তে এবার এই যে প্যাঁচিয়ে দিয়েছি, এবার স্প্রিংটা কি হবে, আস্তে আস্তে এবার খুলতে চাইবে। ঠিক আছে, এরকম এই অবস্থায় আগের অবস্থায় আসতে চাইবে, ওর যেটা আগের অবস্থা ছিল এরকম। ঠিক আছে, তো কোনো একটা বস্তুর তুমি যদি আকৃতির পরিবর্তন করো, ঠিক আছে, তো কোনো একটা বস্তুর তুমি যদি আকৃতির পরিবর্তন করো, তাহলে সেই বস্তুটা আবার তার আগের অবস্থায় ফিরে আসতে চায়। এবং আকৃতি পরিবর্তন করার সময় বস্তুটার মধ্যে কিছুটা শক্তি স্টোর হয়, এনার্জি স্টোর হয়, যেটাকে আমরা কি বলবো, ওই বস্তুর স্থিতি শক্তি। আর এই শক্তিটাই এই স্প্রিং মারফত কি হবে, এটা এটা ঘুরে ঘুরে এখানে এরকম অবস্থায় আসবে। আর এর সাথে তোমার কি হচ্ছে, একটা ঘড়িকে, মানে ঘড়ির ভেতরে এই জিনিসটা করা হয়েছে। এর সাহায্যে ঘড়ির ভেতরে যে মেশিন গুলো সবকিছু কাঁটা ফাটা গুলো সবকিছু আমরা কি করেছি, জয়েন করে দিয়েছি। তখন ঘড়ির কাঁটাগুলো ঘুরছে, এটাও এদিকে খুলছে, আর ঘড়ির কাঁটাগুলো তখন ঘুরছে, ঘুরে ঘুরে দিক নির্ণয় করছে। ওই জিনিসটা বলেছে দেখো। ফলে ঘড়ির কাঁটা ঘুরে সময় নির্দেশ করে। এক্ষেত্রে একটা স্প্রিং এর সাহায্যে তুলন চক্রে শক্তি সরবরাহ করা হয়। বললাম না, স্প্রিংটাকে তুমি যদি, আমি কি বললাম, যে কোনো একটা বস্তুকে তুমি যদি আকৃতিতে পরিবর্তন করো, যেমন আকৃতির পরিবর্তন, এটা ছিল তোমার তীর ধনুক, যাবে তীর যাবে? শুধু দড়িতে তুমি এখানে সুতোতে এরকম লাগিয়ে রেখেছো, যাবে গো? যাবে না। কিন্তু তুমি যদি এই ধনুকটাকে এরকম ভাবে বাঁকাও, দেখো এবার সুতোটাকে কতটা বাঁকিয়েছো তুমি, এবার এবার যাবে না? তাহলে আকারের পরিবর্তন হলে বস্তুটার মধ্যে অটোমেটিক একটা শক্তি তৈরি হয়। এই যে যখন এই সুতোটাকে আমি এতটা নিয়ে এলাম টেনে তীরের মাধ্যমে, তখন সুতোতে কি হলো, একটা শক্তি স্টোর হলো। এই শক্তিটা কি করছে, বস্তুটাকে সামনের দিকে ঠেলতে সাহায্য করছে। তাহলে স্প্রিংকে তুমি এরকম ভাবে নিজের মতো করে নুড়িসুড়ি করে নিয়েছো, তাহলে স্প্রিংটা কি হবে, ওর মধ্যে একটা শক্তি স্টোর হলো। এই শক্তির মাধ্যমে কি করছে, ভিতরের সমস্ত মেশিন গুলোকে ঘোরাচ্ছে, কাঁটাগুলোকে ঘোরাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, মেট্রোনম কি বলেছে দেখো, আগেরটা দরকার নেই, কি বলেছে, এটি একটি ঘড়ি। উপগ্রহ উৎক্ষেপণকালে এই ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে সময় পরিমাপ করে। এটা পরীক্ষাতে আসবে, যে মেট্রোনমের মাধ্যমে আমরা কি করি, উপগ্রহ উৎক্ষেপণকালে এই ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে সময় নির্ণয় করা হয়। সিজিএম ঘড়ি কি বলেছে দেখো, সিজিএম ঘড়িতে চৌম্বক ক্ষেত্রে সিজিএম পরমাণুর যে কম্পন হয় তা থেকে সময় হিসাব করা হয়। সিজিএম ঘড়িতে চৌম্বক ক্ষেত্রে সিজিএম পরমাণু যে, তোমাকে বলবো সিজিএম ঘড়িতে আমরা কোন মৌল ব্যবহার করি, তাহলে তাহলে সিজিএম পরমাণু। ঠিক আছে, যে কম্পনে তার থেকে আমরা সময় হিসাব করি। বলছি এই ঘড়ি প্রায় 6000 বছরে মাত্র 1 সেকেন্ডের মতো ত্রুটি দেখায়।
6,000 বছরে তুমি বুঝতে পারছো তোমার মৃত্যু কতগুলো হবে, জন্ম কতগুলো? সিজিএম ঘড়িটা এমন একটা ঘড়ি যেটা 6,000 বছরে 1 সেকেন্ডের মধ্যে তুলে দেখায়। বিজ্ঞানীরা গবেষণার কাজে এই ঘড়িটা ব্যবহার করেন, গবেষণার কাজে এই জিনিসটা ওরা ব্যবহার করে। 6,000 বছরে, ক্যান ইউ ইমাজিন দিস? ভাবো একবার। চলো চ্যাম্পিয়ন্স, নেক্সট। তোমরা স্টপ ক্লক তোমরা সকলে দেখেছো, অতএব স্টপ ক্লক সম্পর্কে আমার কোনো কিছু বলার ব্যাপার নেই, স্টপ ক্লক তোমরা পড়বে। ঠিক আছে, আমরা সেকেন্ডকে আবার 10 ভাগে ভাগ করে দেবো। ঠিক আছে, খুব কম সময়ের মাধ্যমে যখন আমরা হিসাব করি তখন স্টপ ক্লক, ধরো কেউ না 100 মিটার দৌড়াবে, তখন স্টপ ক্লকের মাধ্যমে ভাববো। ঠিক আছে, বা আরো কম দ্রুত দৌড়াবে, তখন স্টপ ক্লকের মাধ্যমে ভাববো। এইটা পরীক্ষাতে আসে চ্যাম্পিয়ন্স, এটা পরীক্ষাতে আসে যে মাপক চোঙের সাহায্যে অসম আকৃতির কোনো বস্তুর আয়তন নির্ণয়। অসম আকৃতির কোনো বস্তু তুমি কি করে আয়তন নির্ণয় করো, তোমরা পড়বে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ঠিক আছে, অসম আকৃতি মানে কি? তুমি আজকে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা পাথর কুড়িয়ে নিয়ে এসছো। ঠিক আছে, আর এই হচ্ছে পাথর, আঁকা বাঁকা। ঠিক আছে, এই হচ্ছে একটা পাথর। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, এই হচ্ছে একটা পাথর। এরকম একটা পাথর নিয়ে এসে আর বলছে স্যার এই পাথরের আয়তন নির্ণয় করে দেখো। এই পাথরের আয়তন আপনি নির্ণয় করে দেখান, কিভাবে? সরি, ভর আপনি নির্ণয় করে দেখান না, তো আর কি বের করতে বলেছে? ঘনত্ব। অসম আকৃতি কোনো বস্তুর আয়তন নির্ণয় করবে। ঠিক আছে, আয়তন ঘনত্ব সব নির্ণয় করে দেখান। তা আমি কি করলাম? আমি বললাম ঠিক আছে, আমি আমার রেজিস্ট্রি বের করলাম। প্রথমে ছিল 10 সিসি পর্যন্ত জল নিলাম। ঠিক আছে চ্যাম্পিয়ন, দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ তো? এবার তোমরা দেখতে পাচ্ছ, বলো। বেশ, এই পাথরটা যেটা ছিল, এই পাথরটা দেখো, দেখতে পাচ্ছ ভূত? ঠিক আছে, প্রথমে আমি 10 সিসি পর্যন্ত জল নিলাম, এই পর্যন্ত জল নিয়েছি চ্যাম্পিয়ন্স, এই পর্যন্ত জল নেওয়া হয়েছে। এবার এই পাথরটাকে ডুবিয়ে দিলাম, মাথা ধরে, ভূতের মাথা ধরে আমরা ডুবিয়ে দিলাম। যেই মাথা ধরে ডুবালাম, জলটা দেখো এরকম ভাবে বেঁকে গেছে, এতটা উঠেছে না? তো এইটুকু জল কে উঠালো গো? এই পাথরটা উঠালো। আর্কিমিডিসের নীতি, কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে বস্তুটা তার সময়তন জলকে কি করে? অপসারিত করে, তাই না? বেশ, তাহলে সময়তন জলকে অপসারিত করে, তাহলে পাথরটা আয়তন কত বলো? প্রাথমিক আয়তন ছিল ভি1, তাই না? সেটা হচ্ছে কত বলো? 10 সিসি। অন্তিম আয়তন হলো কত? ভি2, সেটা হচ্ছে কত? 15 সিসি। তাহলে পাথরটির আয়তন কত পেলাম? ভি সমান হচ্ছে ভি2 মাইনাস ভি1, মানে চ্যাম্পিয়ন, সেটা হচ্ছে 5 সিসি, তাই না? বেশ, পাথর এরকম ভাবে কোনো বস্তুর আমরা ঘনত্ব নির্ণয় করবো অসম আকৃতির, যার কোনো শেপ সাইজ ছিল না, সেই বস্তুটার আমরা কিন্তু ঘনত্ব নির্ণয় করতে পারলাম। তোমাদের এর আগের দিন রুটিন লিখে দিয়েছিলাম না? লিখেছিলাম এর আগের দিন রুটিন? ওরা আসেনি? তোমাদের ক্লাস 9 তো? তোমরা এর আগের দিন আসোনি মঙ্গলবার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে লিখে নিও। চলো, হাসি বন্ধ করো। আচ্ছা এবার, দেখো, যে আয়তন মাপক চোঙটিকে, এবার এখানে একটা জিনিস বলেছে যে আয়তন মাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করতে হবে। জল পড়ার হার মানে কি করবো? প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়, প্রতি 1 মিনিট হতে পারবে, 1 সেকেন্ড হতে পারবে, প্রতি একক সময়ে, এখানে 1 সেকেন্ডই ধরো, যে একক সময় বলতে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কি পরিমাণ জল পড়ছে কল থেকে, তাহলে সেটা আমরা পরিমাপ করব আয়তন মাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে। কি করলাম? এই দেখো, আয়তন মাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার। বলছে মাপক চোঙটিকে কলের মুখে নিচে নিলাম, রাখতে হবে। মাপক চোঙ, একটা মাপক চোঙ নিলাম, সেই মাপক চোঙকে আমরা, ট্যাপ থেকে জল পড়ে না গো, আমাদের ট্যাপ আছে না প্রত্যেকের বাড়িতে? এই যে ট্যাপ থেকে ঝর্ণার মতো করে টট্টর করে জল পড়ে, ঠিক আছে? হুম, এই ট্যাপের মাধ্যমে জল পড়ছে, ঠিক আছে? আর আমি কি করেছি, এখানে মাপক চোঙ নিয়ে দাঁড়িয়ে আছি, জল মাপবো সেই জন্য। আর এখানে একটা স্টপওয়াচ আছে, ঘড়ি আছে, এই ঘড়ির মাধ্যমে আমি কি করব? সময়টা দেখব। এবার কল খুলে দিলাম, এই হচ্ছে কল খোলার যন্ত্র, এটা খুলে দিলাম, মাথা দেখতে পেয়েছো তো? বেশ, এবার কল খুলে চোঙটিতে জল ভর্তি হতে দাও। যেই ট্যাপ, এখানে আমি স্টপার চালিয়ে দিয়েছি, কিন্তু স্টপার চালিয়ে দিয়েছি আর কল, এটা ট্যাপটাকে অন করে দিয়েছি। যেই ট্যাপটাকে অন করে দিয়েছি, আমি কি করলাম, এবার এই চোঙটা ভর্তি হচ্ছে, এবার কল খুলে চোঙটি জল ভর্তি হতে দাও। বলছে জল
জল একটি নির্দিষ্ট দাগে সুবিধাজনক হলে স্টপওয়াচ বন্ধ করে দাও। নির্দিষ্ট দাগে এলে দেখো, প্রথমে কি বলে, জল একটা নির্দিষ্ট দাগে এলে সুবিধাজনক পদ্ধতিতে স্টপওয়াচ চালু করে দাও। মানে ওরা কি করছে, ওরা প্রথমে কি করলো, যে ট্যাপটাকে অন করলো, অন করে, কারণ প্রথম দিকে তো ভুল হতে পারে, সেই জন্য কি হচ্ছে তোমার একটা নির্দিষ্ট দাগের জন্য ওয়েট করছে। ধরে নাও এই পর্যন্ত যেটা আয়তন, এই পর্যন্ত যেটা আয়তন সেটা হচ্ছে 10 সিসি। ঠিক আছে, তোমাদের ছবিটাই ভালো হবে। আমি এখানে আগে বলে দিই, এই হচ্ছে আমাদের ট্যাপ, জল পড়ছে, আর এখানে আমরা কি করেছি, একটা আয়তন মাপক চোঙ রেখে দিয়েছি। ট্যাপ অন করলাম, যেই অন করলাম জলটা পড়তে শুরু করলো একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত। দেখো, এটা হচ্ছে নির্দিষ্ট দাগ, মানে হচ্ছে ধরে নাও 5 সিসি। একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত যেই জল ভর্তি হয়ে গেলে এবার আমি ট্যাপটাকে স্টপ ওয়াচ একে অন করে দিলাম। ঠিক আছে, স্টপ ওয়াচকে কিন্তু আমি এবার অন করে দিয়েছি। তাহলে স্টপ ওয়াচ অন করার পরে আমি একটা নির্দিষ্ট সময় দেখলাম, ধরে নাও সেটা হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ড সময় পর্যন্ত আমি দেখলাম, বা কোনো একটা সেকেন্ড সময় ধরলাম। ঠিক আছে, 10 সেকেন্ড সময় দেখলাম, আর তারও কম কম সময় হয়ে যাবে এটা, যে ট্যাপ যেই পর্যন্ত জল এলো সেটা হচ্ছে এতটা। তাহলে প্রথমে ছিল 5 সিসি, পরে হয়ে গেল ধরে নাও 15 সিসি। তাহলে কতটা আয়তন হলো বলতো, 10 সেকেন্ডে কতটা ভরলো জল? চ্যাম্পিয়ন্স, 10 সেকেন্ড সময় কতটা পরিমাণ জল ভরলো? 15 থেকে 5 বার, তাই না? 10 সিসি। তাহলে 1 সেকেন্ড সময় কতটা জল পড়লো? 10/10, এত সিসি পার সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 1 সিসি পার সেকেন্ড। তাহলে কল থেকে জল পড়ার হার কত? 1 সিসি পার সেকেন্ড। সেকেন্ডে কতটা জল পড়ছে গো? 1 কিউবিক সেন্টিমিটার। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পেরেছো? বেশ। তাহলে জলের আয়তন হচ্ছে বিসিসি এবং সময়ের মধ্যে ব্যবধান কত টি সেকেন্ড হলে জল পড়ার হার কত, যে ভি/টি। এই যে দেখো, আমরা দেখে নিলাম। এই যে দেখো, এখানে বলেছে ওই দাগ থেকে চোঙটির আয়তন, একটু মাইনাস করি, দেখো এবার কোথা থেকে বলে দিচ্ছি, একবার করে দিচ্ছি, যে আয়তন মাপক চোঙটিকে কলের মুখের নিচে রাখতে হবে। এবার কল খুলে চোঙটিতে জল ভর্তি হতে দাও। জল নির্দিষ্ট একটা দাগ, যেটা তোমার সুবিধাজনক দাগে গেলে স্টপওয়াচ চালু করে দাও। ওই দাগ এবং চোঙটির উপরের কোনো দাগ পর্যন্ত জল ভর্তি হওয়ার সময় পরিমাপ করো। অন্তিম আয়তনের পার্ট দেখে অন্তিম আয়তনের পার্ট থেকে প্রাথমিক আয়তনের পার্টের দাগের বিয়োগ করলে সংগৃহীত জলের আয়তন আমরা পেয়ে যাব। ওই আয়তনকে প্রয়োজনীয় সময় দিয়ে ভাগ করলে কলটি থেকে জল পড়ার হার আমরা পেয়ে যাব। জলের আয়তন ভিসিসি এবং সময়ের ব্যবধান 8 সেকেন্ড হলে জল পড়ার হার কত? ভি/টি সিসি। ঠিক আছে, ভি/টিসি/সেকেন্ড। আচ্ছা, এখানে জেনে রাখো বলে কি বলেছে দেখো তো, এই জায়গাটা একটা উদাহরণ দিয়েছে দেখো। ধরো যাক 10 সিসি দাগে স্টপওয়াচ চালু করা হলো এবং 50 সিসি দাগে স্টপওয়াচ বন্ধ করা হলো। ধরা যাক অন্তিম অতিক্রান্ত সময় কত হচ্ছে? 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে যে আয়তনের জল কলটি থেকে পড়ে তা হলো 50 - 10 মানে 40 সিসি। সুতরাং জলটি থেকে কল পড়া হয় কত? 4 সিসি/সেকেন্ড। এখানে বলেছে জেনে রেখে দেখো, যে জলে দ্রবীভূত হয় এমন কোনো কঠিন, যেমন হচ্ছে লবণ বা চিনি, এর আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে নির্ণয় করব? এখানে জেনে রেখে বলেছে যে কোনো একটা জিনিস যেটা জলে দ্রবীভূত হয়ে যায়, লবণ বা চিনি, এর সাহায্যে আমরা আয়তন মাপক চোঙের সাহায্যে আমরা কিভাবে আয়তন নির্ণয় করব, দেখাচ্ছি তোমাদের পরে। ঠিক আছে, এখানে আর কি কি দিয়েছে দেখে নাও। এটা তোমরা নিজেরা পড়বে, যে আয়তন মাপক চোঙের সাহায্যে, এটা নিজেরা পড়বে। আয়তন মাপক চোঙের সাহায্যে জলের থেকে হালকা কোন বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করবে। ঠিক আছে, এটা তোমরা দেখে নিবে। আয়তন মাপক চোঙের সাহায্যে জলের চেয়ে হালকা, এই জিনিসটা তোমরা নিজেরা করবে। বেশ, চলে এসো। এবার এখানে কিছু গাণিতিক উদাহরণ দেওয়া আছে। চ্যাম্পিয়ন্স, চলো এবার আমরা 2 নম্বরের কোশ্চেন গুলো আছে করে নিই। কতটা কোশ্চেন করেছিলাম বলো তো এখানে? এমসিকিউ কোশ্চেন গুলো কি হয়ে গেছিল সব এগুলো? চলো আগে প্রথমে এমসিকিউ কোশ্চেন গুলো করে নিই। শূন্যস্থান পূরণ করো। এক আলোকবর্ষ দৈর্ঘ্য ভৌত রাশির একক। লেখো, অ্যান্সার করে ছোট ছোট করে লিখে নাও।
আলোকবর্ষ কি বলেছিলাম? দৈর্ঘ্যের একক না? এক আলোকবর্ষ দৈর্ঘ্য। প্রথম কোশ্চেনের অ্যান্সার যেটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য ভৌত রাশির একক। একটি এককবিহীন ভৌত রাশির নাম কি ছিল? পারমাণবিক গুরুত্ব, তাই না? পারমাণবিক গুরুত্ব। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো। 1 লিটার কত ঘন সেমি? 1 লিটার কত ঘন সেমি? 1 লিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার, ঘন সেমি বলেছে 10 টু দি পাওয়ার 3 মানে 1000। 1000 ঘন সেমি। চ্যাম্পিয়ন্স, তোমাদের এটা প্রমাণ করে দেখিয়েছি। 4, মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক পরের একক থেকে, কি বলেছে দেখো, মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক পরের ছোট এককের 10 গুণ। আচ্ছা, মেট্রিক পদ্ধতি তোমাদের একটু বলে দিই, এটা এমসিকিউ গুলো করে দিই, বলে দিই একটু। 10 গুণ। মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক পরের ছোট এককের থেকে 10 গুণ। সত্য মিথ্যা বলো। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। এটা সত্য, ঠিক আছে। একেরটা হচ্ছে টুরু, ঠিক আছে। অনেকে পিছনে একটা গান বেরিয়েছিল না, টুরু। তোমরা সবই জানো। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব শুধু রাইট চিহ্ন দিয়ে দাও, তাহলেই হলো। বলছে কোন, বলছে কোন ভৌত রাশি, তারপরে কি বলেছে এক কথায় উত্তর, ঠিক আছে। বলছে কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কয়ার? কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কয়ার গো? ত্বরণ না? ত্বরণ, হ্যাঁ ত্বরণ। কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কয়ার? ত্বরণ। বেগ, ত্বরণ, ভর দ্রুতির মধ্যে কোনগুলি ভেক্টর রাশি, কোনগুলি স্কেলার রাশি বলো। দেখো, ভেক্টর রাশি, ভেক্টর রাশি মানে কাকে বলেছিলাম? যে রাশির মান এবং অভিমুখ দুই আছে। ভেক্টর রাশি হলো কি? বেগ ও ত্বরণ। ভেক্টর রাশি হলো বেগ ও ত্বরণ। স্কেলার রাশি কোনটা? হুম। স্কেলার রাশি হলো কোনটা বলো? ভর ও দ্রুতি। ভর ও দ্রুতি লিখে নাও, চ্যাম্পিয়ন্স। স্কেলার রাশি হলো ভর ও দ্রুতি। চলো পরের কোশ্চেনটা করি। আচ্ছা, কোনটা গুলো? আচ্ছা, বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? স্প্রিং খোলা যন্ত্র, একটু আগে বললাম চ্যাম্পিয়ন্স। স্প্রিং খোলা যন্ত্র লিখে নাও। স্প্রিং বানান ঠিক লিখলাম? স্প্রিং খোলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভার পরিমাপ করা হয়। ভর সাধারণ তুলা যন্ত্র, ঠিক আছে। তারপরে কি বলেছে? ভর, ভার, বেগ এবং ত্বরণ এদের মধ্যে কোনটি, এদের মধ্যে এদের একক মৌলিক না লব্ধ? এদের একক মৌলিক না লব্ধ? ভরের হচ্ছে মৌলিক। ভরের হচ্ছে মৌলিক, কারণ ভর হচ্ছে গিয়ে, ভরের এককটা দেখো, এককটা কেমন ছিল? গ্রাম, কিলোগ্রাম, তাই কি না? এর একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়। ভার, বেগ, ত্বরণ এরা হচ্ছে অন্য কোনো এককের উপর নির্ভরশীল। তিনটি মৌলিক এককের উপর নির্ভরশীল। এই যে ভার, বেগ এবং কি বলছি ত্বরণ, এরা হচ্ছে তিনটি মৌলিক এককের উপর নির্ভরশীল। চলো লিখছি এদিকে। 4 নম্বরটা লেখো। এদের একক মৌলিক না লব্ধ? তাহলে ভর লিখো। ভরের একক হলো, ভরের একক, একক হলো মৌলিক। ভরের একক হলো মৌলিক একক, কিন্তু কিন্তু ভার, কিন্তু ভার, বেগ ও ত্বরণ, কিন্তু ভার, বেগ ও ত্বরণের একক হলো লব্ধ একক।
হলো লব্ধ একক। ভরের একক হলো মৌলিক একক, কিন্তু ভার, বেগ ও ত্বরণের একক হলো লব্ধ একক। চ্যাম্পিয়ন্স, বোঝা গেছে? বেশ। আমরা বলেছিলাম মৌলিক এককের মধ্যে কে কে আসবে, সেটা হচ্ছে গিয়ে ভর আসবে, সময় আসবে, আর কি বলেছিলাম গো, দৈর্ঘ্য আসবে। ঠিক আছে, তিনটে আছে, তিনটে বলছি কিন্তু অ্যাকচুয়ালি সাতটা আছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে এখানে, চ্যাম্পিয়ন্স কোনটা গো? হ্যাঁ, সিজিএস একক লেখো। ভরবেগের সিজিএস একক বলতে পারবো না চ্যাম্পিয়ন্স? চলো ভরবেগের সিজিএস একক লিখি। কি কি আছে আমাকে একটু বলে দাও। ভরবেগ, চাপ, দৈর্ঘ্য, বল। একটা হচ্ছে ভরবেগ, এখানে লিখলাম সিজিএস একক। আচ্ছা, ভরবেগের ক্ষেত্রে কি হবে? ভর ইন্টু বেগ। দেখো আমি প্রথমে লিখছি ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ। তাহলে ভরের সিজিএস একক কি, ভরের সিজিএস একক কি চ্যাম্পিয়ন্স? গ্রাম। বেগের সিজিএস একক কি চ্যাম্পিয়ন্স? বেগ মানে সরণ বাই সময়, তাহলে সরণ মানে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক কি হয়? গ্রাম সেমি পার সেকেন্ড। বলো আপত্তি করার কিছু আছে? তাহলে ভরবেগ হলো, ভরবেগের পরে কি আছে চ্যাম্পিয়ন্স? চাপ। চাপ, চাপ মানে কি গো বলো? বল বাই ক্ষেত্রফল। বলের সিজিএস একক বলো কি? ডাইন। এই ডাইন কিন্তু গ্রামের ডাইন না, ডাইন। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে চ্যাম্পিয়ন্স? সেমি তার স্কোয়ার মানে বর্গ সেমি। হয়েছে? দৈর্ঘ্যের তো পারবে গো, দৈর্ঘ্য কি চ্যাম্পিয়ন্স? দৈর্ঘ্যের হচ্ছে কি গ্রাম সেন্টিমিটার। বল, বল ছিল না, বল না কি ছিল? বলের হচ্ছে কি একবারে লিখবো, সেটা হচ্ছে নিউটন। এই এসআই একক কেন লিখছি, সিজিএস একক ডাইন। বেশ, তোমাদের কমপ্লিট। চলো পরের কোণ মানে কি বলেছিলাম, চাপ বা ব্যাসার্ধ বলেছিলাম না? কোণের কোনো মাত্রা নেই, কোণ হচ্ছে মাত্রাহীন রাশি। কোণ হচ্ছে গিয়ে মাত্রাহীন একটা ভৌত রাশি। ল্যাপটপ তোমার মাথার উপরে পড়বে? কোণ হচ্ছে মাত্রাহীন, তুমি কিন্তু পেছনে হেলান দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা এদিকে করে দেবে, পড়াতে এই সাইডে করে দেবো, ভেতরে করে দেবো, তাহলে সুবিধা হবে তোমার মানে বুঝতে। লেখো কোণ হচ্ছে গিয়ে, কোণের কোনো মাত্রা নেই, কোণের কোনো মাত্রা নেই, মাত্রাহীন ভৌত রাশি। চ্যাম্পিয়ন্স, কত নম্বর কোশ্চেন আমি জানি না, কিন্তু কোণের কোনো মাত্রা নেই, এটা একটি মাত্রাহীন ভৌত রাশি। হ্যাঁ, মাত্রাহীন ভৌত রাশি। চলো নেক্সট দেখো, মাই নানলে মূল্যে শিকারিও। হ্যাঁ, বলে দিচ্ছি সব হয়েছে এটা তো। চলো দেখো এরপরে কি বলেছে। হ্যাঁ, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান রাশিটির মাত্রা কি গো? কি বলেছে এটা, কোন রাশির মাত্রা আছে, সরি। এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এম মানে কি ভর, আর এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি বেগ না? তাহলে ভর বেগ, অ্যান্সারে একবারে কি করবো, ভর বেগ। ঠিক আছে, লেখো ভর বেগ। ভর বেগ ভৌত রাশির একক, ভর বেগ ভর বেগ ভৌত রাশির একক। ঠিক আছে, ভর বেগ ভৌত রাশির একক। দেখতে পাচ্ছ তো তোমরা চ্যাম্পিয়ন্স? আর একটু বড় করে দেবো, ভর বেগ ভৌত রাশির একক। হাউ ওয়াজ দ্য জোস চ্যাম্পিয়ন্স? পরেরটা,
পরেরটা তাড়াতাড়ি ফাস্ট। ঘন কোণের একক আছে। বস্তুর ওজন পরিমাপের একক কি? ওজন মাপার একক কি? ওজন মাপার একক কি গো? একক কি হয়? কেজিতে মাপি নাহলে গ্রামে মাপি। মাপি বলছি। কেজিতে মাপি নাহলে গ্রামে মাপি। ঠিক আছে? তাহলে ওজন পরিমাপের একক কি কি লিখেছো? কেজি। ব্যবহারিক একক হচ্ছে কিলোগ্রাম। এরকম ভাবে লিখো। কিলোগ্রাম। চ্যাম্পিয়ন এরকম ভাবে লিখো। কিলোগ্রাম অথবা গ্রাম। কিলোগ্রাম এসআই এককে। আরো ডিটেলসে লিখে দিলাম। এবং সিজিএস এককে গ্রাম। আরো সুন্দর হয়ে গেল। এসআই এককে কিলোগ্রাম এবং সিজিএস এককে কি হচ্ছে? গ্রাম হচ্ছে। চলো চ্যাম্পিয়ন্স পরেরটা। আচ্ছা, কোন বস্তুর ওজন মাপার একক কি বলেছে গো? ঘন কোণের একক হয়ে গেল। ওজন পদার্থের, এই যে দেখো, পদার্থের পরিমাণ মাপার একক কি? মোল। মোল পদার্থের পরিমাণ মোল। আবার মল করে দিও না। ঠিক আছে? পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। মল করে দিলে মুশকিল। একবারে মলের মতো নম্বর পাবে তখন। 1 সেকেন্ডে 100 বার চর মারতে পারি। তাহলে আমার চরের কম্পাঙ্ক কত? 100। সেকেন্ডে 100 হার্জ। হার্জ 1 পার সেকেন্ড হার্জ বলে। হার্জটা দেখে নাও, হার্জ স্পেলিংটা দেখে নাও কোথায় আছে। ঘনতত্ত্ব না কি যেন হয়। হার্জ দেখো তো আগে স্পেলিংটা। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। ওটাই লিখেছে। হয়েছে চ্যাম্পিয়ন্স। নেক্সট, অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা কি পরিমাপ করা হয়? এইউ। অ্যাস্ট্রোনমিক্যাল একক দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা কি পরিমাপ করা হয়? দেখো আমাকে দেখে বলো চ্যাম্পিয়ন্স। দেখে নাও তোমরা। হয়েছে? আমি আর একটা ক্লাস নেব তোমাদের। এই চ্যাপ্টার শেষ করতে গেলে আমাকে একদিনে হবে না। চলো এবার